সর্বপ্রথম আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল ওপেন করলাম। এর মধ্যে আমাদের আজকের ওই দিন ইনসার্ট শেষ করছিলাম। পেজ লাউড রেফারেন্স মেইলিং রিভিউর মধ্যে যে ফাংশনগুলো আছে ওগুলো আমি শেখাবো। গুরুত্বপূর্ণ ফাংশন মোটামুটি হয়ে গেছে 3 ক্লাসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লাস নেওয়ার পর আপনাদের এখানে ক্লাস যেগুলো হয়ে গেছে বিগত সময়ে আরেকটা ক্লাস যেগুলো হয়ে গেছে ওগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি সাথে সাথে ওই আপনাদের সমস্যাটা সমাধান করে দেবো, ঠিক আছে? এখন আসতেছে মার্জিন। আমাদের পেজের অবশ্যই একটা মার্জিন থাকে। জুম স্লাইড দিয়ে আমি একটু ছোট করে নিই পেজটা। পেজের মার্জিন আমাদের এখন চারপাশে 1 ইঞ্চি করে দেওয়া আছে। আমার অনেক সময় 1 ইঞ্চি করে আমি মার্জিন রাখবো না, হাফ ইঞ্চি করে রাখবো, হাফ ইঞ্চি দিয়ে দেবো। দেখেন আমি এখন টাইপ করতেছি। আইটি জুম কম্পিউটার টাইপ করলাম। হ্যাঁ, শেখাচ্ছি একটু পর। এই যে মার্জিন 1 ইঞ্চি করে টাইপ করার কারণে হাফ ইঞ্চি করে হাফ ইঞ্চি চলে গেছে। আমি 1 ইঞ্চি করে দিলে এটা কি সমস্যা? এটা হেডার দিলাম। হেডার দেওয়ার পর দেখেন আইটি জোন কম্পিউটার। এখন এদিক থেকে এটা 1 ইঞ্চি, উপর থেকে হেডার আছে 1 ইঞ্চি। যেহেতু আমার মার্জিনটা কত দিছি আমি 1 ইঞ্চি করে, দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, হাফ ইঞ্চি করে দিছি টপ লেফট বটম রাইট। হ্যাঁ, দেখেন মার্জিনটা কমে গেছে না? এটা হলো আমাদের সিলেক্টর উপর হয়। আবার অনেক সময় হয় কি টপে এবং বটমে 1 ইঞ্চি করে দিব, পাশে 0.75 করে দিব, চাইলে এটাও দিতে পারি। ক্লিক সেটিং করা আছে, জাস্ট ক্লিক করব, হয়ে যাচ্ছে, অটো হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো আমি ওখানে ডিফল্ট যেই সিলেক্ট গুলো আছে আমি ওইভাবে করবো না, আমি নিজের ইচ্ছা অনুযায়ী মার্জিনটা সেট আপ করবো। তাহলে এইখানে একটা নোটস আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে এখানে আছে টপে 1 ইঞ্চি নিলাম, বটমের মধ্যে, টপ মানে উপরে, বটমের মধ্যে আমি হাফ ইঞ্চি নিব, কমাই দিলাম। পাশে লেফটের মধ্যে আমি 1 ইঞ্চি দিব, রাইটের মধ্যে হাফ ইঞ্চি দিব। এটা হলো আমার কাস্টম, নিজের মতো করে ওকে দিব। দেখেন ওইভাবে করে সেট আপ হয়ে গেছে মার্জিনটা, ঠিক আছে? এর মধ্যে আসতেছে পেপার সাইজ, সরি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট বোঝাচ্ছে যে সাধারণত আমরা পেজটা যেভাবে লম্বালম্বি পিন করি এটাকে পোর্ট্রেট বলে। এটা লম্বালম্বি পিন করে দেখেন, আমি ছোট করে দেখাচ্ছি। এটা এখন পোর্ট্রেট মোডে সাধারণত এটাই পিন করি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেকগুলা কলামের কারণে আমরা ল্যান্ডস্কেপে পিন করে থাকি, পেজটা আড়াআড়ি হয়ে যাবে। এখান থেকে ক্লিক করলাম ল্যান্ডস্কেপ, এখানে শো করতেছে কিন্তু পোর্ট্রেট লম্বালম্বি শো করতেছে ভিউতে, ল্যান্ডস্কেপ তখন পেজটা এদিকে লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে পেপার সাইজ। পেপার সাইজের মধ্যে 8.5 আর 11 এটা হলো লেটার সাইজ। লেটার সাইজের পেপার তো সাধারণত বাজারে থাকে না, অনেক সময় প্যাড বা নির্দিষ্ট কিছু নিজস্ব সাইজ যদি করে আনি থাকে, বাজারে থাকে A4 সাইজের পেপার। সেজন্য আমরা A4 সাইজ সিলেক্ট করে কাজ করব। কিন্তু আরেকটা দেখার বিষয় হলো আমরা অনেকেই জানি না A4 আর লেটার কিন্তু প্রায় কাছাকাছি। এটা 8.5, এটা 8.27, সামান্য বেশ কম, সামান্য। এরপর এটা 11, এটা 11.69। অনেক সময় আমরা পেপার সাইজের লেটার সিলেক্ট করে টাইপ করে A4 সাইজের পেপারের মধ্যে প্রিন্ট দিয়ে দিই, যার কারণে আমাদের স্কেলটা ঠিক থাকে না। যার কারণে আমরা এখানে কি করতে হবে, পেপার সাইজটা সঠিকভাবে দিতে হবে। এখন যদি আমি এভাবে সঠিকভাবে পেপার সাইজটা সিলেক্ট করার পর যদি টাইপ করি আমার স্কেল ঠিক থাকবে, পেপারের মধ্যে একুরেট আমি যেভাবে চাইছি ওইভাবে কিন্তু প্রিন্ট হয়ে আসবে। এরপর আসতেছে কলাম, সরি, হ্যাঁ কলাম। কলামের মধ্যে 2 কলাম 3 কলাম, লেফটের মধ্যে কম রাইটের মধ্যে বেশি। যেমন আমি একটা লেখা টাইপ করি আইটি জুন, আইটি জুন কম্পিউটার ইনস্টিটিউট টাইপ করলাম। আমি এটাকে বড় করে কপি করে নিলাম।
এটা আমি একটা প্যারাগ্রাফ রেডি করতেছি, মানে শর্টকাট আর কি, দ্রুত আমাদের দেখানোর জন্য। ধরে নিন আমরা একটা প্যারাগ্রাফ রেডি করে নিলাম, ঠিক আছে। এটা হলো অ্যালাইন টেক্সট লেফট। এখন আমরা সিলেক্ট করলাম রেফারেন্স, ফেস লেআউটে গেলাম, কলাম, টু কলাম, দুই ভাগে বিভক্ত, পেপারের মতো, থ্রি কলাম, তিন ভাগে বিভক্ত। লেফট লেফট মানে টু কলাম থাকবে, লেফটে ছোট থাকবে কলামটা, রাইটের কলামটা বড় থাকবে। এগুলো হলো কলাম সিস্টেম, ঠিক আছে। এর মধ্যে আসতেছে হ্যাঁ হ্যাঁ সমান রাখা যায়, এই তো টু। হ্যাঁ আপনি প্রশ্নের কথা যেহেতু বলছেন আমি বলি, প্রথমে প্রশ্ন আকারে হলে এটাকে ওরিয়েন্টেশনের মধ্যে ল্যান্ডস্কেপ করতে হবে। ল্যান্ডস্কেপ করলে এরপরে সমান হয়ে গেছে, দেখেন। ল্যান্ডস্কেপ করার পর আপনি এখানে গিয়ে এগুলাকে কমাইতে হবে। তো কাস্টমার কি কিছু করেন সবগুলাকে সমানভাবে দিতে হবে তখন, কারণ আপনি যদি লাইভ রেট হিসেব করেন, মানে একটা পৃষ্ঠা হলে আপনার ডানে 1 ইঞ্চি রাখবেন, উপরে 1 ইঞ্চি রাখবেন, ডান পাশে হাফ ইঞ্চি রাখবেন, বটমের মধ্যে হাফ ইঞ্চি রাখবেন, ঠিক না, ডাউনে। এখন সেটা হলো একটা পৃষ্ঠার কারণে। আপনি যদি একটা পৃষ্ঠার মধ্যে A4 সাইজের পৃষ্ঠার মধ্যে স্কুলের প্রশ্নগুলা করেন দুইটা করে, তখন কিন্তু চারপাশে কিন্তু সমানভাবে সেটিং দিতে হবে, না হলে আপনার ছোট একটা প্রশ্নের মধ্যে এক পাশে 1 ইঞ্চি থেকে যাবে, অন্য পাশে এসে ছোট থাকবে। এই সেটিং গুলো বুঝতে হবে। ওকে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আপনার স্কুলের প্রশ্নের মতো হয়ে গেছে, দেখেন আমি কপি করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন, দেখেন স্কুলের প্রশ্ন হয়ে গেছে, এত কপি করছি আর কি। প্রথম আমি পেজ সেটআপটা দিলাম, টু কলাম দিলাম, এরপর এখানে ক্লিক করে চারপাশে একেই দিলাম, 3 করে দিব, দরকার হলে 3, মার্জিন কত, চারপাশে 3 করে দিলাম 3। এরপর এটা কপি করে দেখানোর মূল উদ্দেশ্য হল আপনারা বোঝার জন্য। দেখছেন, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এটা তো হেডার লাগবে না, দুইটা প্রশ্ন হলে তো হেডার দেওয়া যাবে না, সিঙ্গেল সিঙ্গেল করবেন আর কি, ঠিক না। তো এইভাবে করে আমরা স্কুলের প্রশ্নগুলো করতে পারি, অথবা কি দুই কলামের কাজগুলো করতে পারি। ওয়ান কলাম করে দিলে এটা একটা পৃষ্ঠা হয়ে গেছে, দেখেন। আর এখান থেকে যদি আমি পোর্ট্রেট করে দিই, পুরোটাই রেগুলার সিস্টেম হয়ে গেছে। এরপর আসলে ওয়াটারমার্ক। অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু টাইপ করি, অনেকেই কপি করে নিয়ে নেয়, পোর্ট্রেট করে, নিজেরা রেডি করে না, অন্য প্রতিষ্ঠানের কাজ দিয়ে চালা যায়। তখন আপনি এখানে চাইলে ওয়াটারমার্ক এগুলা ক্লিক করে দিলে সরাসরি চলে আসতেছে, দেখেন নিচে ভিতরে ওয়াটারমার্কটা পড়ে গেছে। এখন পোর্ট্রেট করলে এটা সহ চলে আসতেছে, ওয়াটারমার্কে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করবেন, চলে আসছে। হ্যাঁ, এর মধ্যে আপনি যদি কাস্টম ওয়াটারমার্ক দিতে চান নিজের মতো করে, কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করবেন। এর মধ্যে আপনি কাস্টম ওয়াটারমার্কে কি লিখবেন, যে কোনো একটা লেখা লিখতে পারেন, বা আপনার নামটা লিখতে পারেন, হাবিবুল্লাহ দিয়ে মোবাইল নাম্বারটাও লিখতে পারেন। ওয়াটারমার্কের কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, ওকে দিবেন, চলে আসছে। তাহলে কেউ যদি প্রোটেস্টেড করে আপনার ডকুমেন্টটা হ্যাক করতে চায়, তাহলে ওই যে পিছনে যে আপনার নাম আছে, যার কারণে এটা করতে পারবে না। হ্যাঁ, এরপর ওয়াটারমার্কের মধ্যে আরো সুন্দর জিনিস আছে। আচ্ছা, ওয়াটারমার্ক কিভাবে এটা ডিলিট করবেন, এখানে যাবেন, রিমুভ ওয়াটারমার্ক দিলে চলে যাচ্ছে। ওয়াটারমার্কে চাইলে আমি কাস্টম ওয়াটারমার্ক লেখা টাইপ না করে একটা ছবি দিতে পারি। পিকচার ওয়াটারমার্ক ক্লিক করব, সিলেক্ট ক্লিক করব, আমি যে পিকচারটা দিতে যাচ্ছি ওই পিকচারটা সিলেক্ট করতে হবে। ওকে ওকে, চলে আসছে পিকচারটা। হ্যাঁ, এটা বড় ছোট করা যাবে। এখানে গেলাম, এখান থেকে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ সারে ছোট বড় করা যাবে, এটা তো পুরো ফাইলে হয়ে গেছে, ঠিক আছে। ওয়াটারমার্ক রিমুভ করতে গেলে একটু আগেই দেখাইছিলাম রিমুভ ওয়াটারমার্ক, ঠিক আছে। হ্যাঁ, এই তো এখানে আর কি প্রথমে দিলাম, এরপর এখান থেকে 100%, 200%, 500% আছে, সমস্যা নাই। এই 50% উপরে হবে না তো, সেন্টারে দিলাম তো, এটা লোগো আকার, এটা তো ইয়া করা যাবে না। হুম, এই জায়গার জন্য প্রযোজ্য। এরপর আসতেছে রিমুভ করে দিলাম পেজ কালার, আমার সম্পূর্ণ পেজটা আমি কালার করতে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, এরপর আমি সম্পূর্ণ পেজটা কালার করলাম, ঠিক আছে। সম্পূর্ণ পেজ আমি চাইলে যে কোনো কালার দিতে পারি, সম্পূর্ণ পেজটা। কিন্তু পেজ কালারের বিষয়টা হলো এটা প্রিন্ট আসবে না, এটা জাস্ট কালার শো করবে, হ্যাঁ প্রিন্ট আসবে না, আবার দেখেন
হ্যাঁ না, প্রিন্টটা আসবে না, এটা প্রিন্টটা আসে না, আপনি দেখেন না। প্রিন্ট প্রিভিউ গেলাম, প্রিন্ট করার আগে প্রিভিউ, এখানে প্রিভিউ এর মধ্যে কালারটা শো করতেছে না কিন্তু, জাস্ট সুন্দরের জন্য। হ্যাঁ, এরপর আসতে পেজ বর্ডার, আপনি পেজের চারপাশে বর্ডার দিবেন, পেজ বর্ডার ক্লিক করলেন, এটা প্রিন্টটা আসবে না, এটা জাস্ট এটা গ্রাফিক্সের অন্য কুর্সি চলে যাবে। হ্যাঁ, এটা প্রিন্টটা আনতে চাইলে আপনি পুরো পেজটাকে ওই যে ট্যাক্স এর মাধ্যমে কালার করতে হবে, অন্য উপায়ে কালার করতে হবে, কালার করে এখানের উপর টাইপ করতে হবে। আমি গত ক্লাসে একটা ফাংশন দেখাইছিলাম না, ছবির উপর টাইপ করা, ওই সিস্টেমে করে করতে হবে আর কি। হ্যাঁ, এখন দেখেন পেজ বর্ডার, পেজ বর্ডার দিব আমি চারপাশে, পেজে চারপাশে বর্ডার দিব, বক্স ক্লিক করলাম, সাথে সাথে এটা শো করতেছে, এটা শো করা মানে কি এই লাইনটাই বর্ডার পড়বে, দেখেন এটা ক্লিক করলাম সাথে সাথে শো করতেছে, ডট ডটটা বর্ডার পড়বে। এখন বর্ডারের সাথে আমি কিছু কালার অ্যাড করব, কালার, কালার শো করতেছে, ওকে দিলাম, দেখেন বর্ডারটা চলে আসছে। এখন পেজ বর্ডারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে, ঠিক আছে, পেজ বর্ডার দিতে পারি। পেজ বর্ডারটা চাইলে আমরা এই বিষয়গুলো না দিয়ে আমরা এখান থেকে চাইলে এই ধরনের এখানে এগুলা থেকে দিতে পারি। পেজ বর্ডার, হ্যাঁ পেজ বর্ডার গুলো পিন বের হবে। এরপর পেজ বর্ডার যদি তুলে দিতে চাই, আবার নান ক্লিক করে ওকে দিলে পেজ বর্ডার উঠে যাবে। আর এখানে বিষয় আছে ইন্ট্রেন্স ইন্ডেন্স, ডিসটেন্স ইন্ডেন্স, তো যেগুলো আমরা এখানে শিখাইছিলাম এই দুটা, যেমন ডান পাশে নেওয়া সিলেক্ট করলাম, ডান পাশে নেওয়া, বাম পাশে নেওয়া, এগুলা এখানে আবার পুনরায় দিছে, একই কাজ দুইবার দিছে আর কি, প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর আসতেছে রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ, হেডার তো গত ক্লাসে গেছে এখান থেকে, গত ক্লাসের ভিডিওটা একটু দেখে নেবেন। হ্যাঁ, গত ক্লাসে কেটে দিয়ে গেলে রিমুভ রিমুভ হেডার। হ্যাঁ, এরপর আসছে রেফারেন্স। রেফারেন্স হলো টেবল অফ কন্ট্রাস্ট, আমি একটা টেবল অফ কন্ট্রাস্ট রেডি করব। এখান থেকে একটা আমি প্যারাগ্রাফ লিখবো, এখানে প্রথমে প্যারাগ্রাফের নামটা, প্যারাগ্রাফ লেখা শুরু করবো আর কি। তো এই কাজটা আমরা এখান থেকে না করে এই কাজটা চাইলে আমরা এখান থেকে না করে সরাসরি টাইপ করে এগুলাকে কালার করতে পারি, ঠিক না। এটা হলো রেফারেন্স থেকে আছে টেবল অফ কন্ট্রাস্টটা। এরপর আছে মেলিং। মেলিং এর মধ্যে ইনভেলপ, সিডি পিন করা, সিডির ইনভেলপের খামগুলা পিন করা। যে ডেলিভারি অ্যাড্রেস মানে টু, যাকে চিঠি দিব তার ঠিকানাটা টু দিয়ে লিখতে হবে। লেখার পর আমি ফ্রম মানে আমার নিজের ঠিকানা, ফ্রমটা লিখতে হবে। ইনভেলপের কিভাবে পিন হবে, এখানে টু, এখানে ফ্রম, এখানে টু, এখানে স্ট্যাম্পের জন্য খালি। তো এখানে চাইলে আমরা পিন করলে এখান থেকে পিন হয়ে যাবে। অপশনের মধ্যে গিয়ে এখানে বিভিন্ন রকম এনভেলপের সাইজ আছে, আমার এনভেলপের সাইজটা আমি স্কেল দিয়ে মেপে নিয়ে এখান থেকে ওই সাইজটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আমি প্রিন্টার থেকে চাইলে এনভেলপের লেখাটা, ঠিকানাটা আমি হাতে টাইপ না করে এভাবে কি করতে পারি, পিন করতে পারি, ঠিক আছে। এটা হলো এনভেলপের কাজ, যেহেতু এখানে আমার প্রিন্টার নাই সেজন্য আমি আর এই প্র্যাকটিক্যাল ভাবে যাইতে পারতেছি না। এরপর আছে রিভিউ। রিভিউর মধ্যে স্পেলিং, গ্রামার, যে আমি একটা ক্লাসে মনে বলছিলাম, মনে হয় গত ক্লাসে না, যে একটা বানান যদি ভুল করি, এটা আমি আপেল লিখছি, ইচ্ছাকৃত ভুল করছি, এটা রাইট ক্লিক করে এখান থেকে আপেলটা সিলেক্ট করে কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু সেটা কিন্তু আবার এখানে দেওয়া আছে। রিভিউতে গিয়ে স্পেলিং এন্ড গ্রামে ক্লিক করলাম, এখানে আমার গ্রামাটিক্যাল চলে আসছে, আপেল সিলেক্ট করলাম, চেঞ্জ, এখান থেকে স্পেলিং এন্ড গ্রামার। এরপর আসছে ভিউ। ভিউর মধ্যে যেহেতু আমরা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্যই কাজ করে থাকি, ঠিক না, এমনি তো কেউ কাজ করবে না। প্রিন্ট করার জন্য, কাজ করার জন্য, সেই জন্য আমরা সবসময় প্রিন্ট লেআউট মোডটা ক্লিক করে রাখবো। এখানে আরো 4টা মোড আছে, ফুল স্ক্রিন রিডার ক্লোজ করে দিলাম, এটা ফুল স্ক্রিন শো করার জন্য। এবার ওয়েব লেআউট, আউটলাইন ক্লোজ করলাম, ড্রাফট। এই মোডগুলা যদি থাকে আপনি প্রিন্ট করতে পারবেন না, প্রিন্ট করার জন্য সবসময় প্রিন্ট লেআউট মোডটা ক্লিক থাকতে হবে, তখন পেজ আকারে শো করবে, ঠিক আছে। এর মধ্যে রুলার, একটা প্রশ্ন ছিল রুলার কেন শো হয় না, যে শো এন্ড হাইট গ্রুপ, শো এন্ড হাইট গ্রুপের মধ্যে রুলারটা যদি স্কেল, রুলারটা যদি কি ঠিক ঠিক মার্ক না থাকে তখন থাকবে না, এই তো আছে। গ্রাফ পেপার, আমি একটা গণিতের বা যখন একটা অঙ্ক করব গ্রাফ পেপার দরকার, চল আছে গ্রাফ পেপারটা, ঠিক আছে।
এরপর আছে ডকুমেন্ট ম্যাপ। ডকুমেন্ট ম্যাপের উদ্দেশ্য হলো কি আমার এই পেজটা ছোট প্রিভিউ আকারে পাশে শো করবে। সরি, এটা থাম্বনেল। থাম্বনেলের উদ্দেশ্য হলো প্রিভিউ আকারে পাশে শো করবে, ঠিক আছে। এরপর আসতেছে এই তো এখানে আমার এই পেজটা পুরাটা দেখো শো করতেছে না, এখানে পাশে ছোট আকারে শো করতেছে। প্রয়োজন নাই, এগুলো তেমন প্রয়োজন নাই। জুম, জুমের এই কাজটা আমরা সম্পূর্ণটাই জুম স্লাইডারের মাধ্যমে করে থাকি। জুম মাইনাস করলে পেজটা ছোট হবে, জুম প্লাস করলে পেজটা বড় হবে। আমরা চাইলে এখান থেকে করতে পারি। এখানে 90% আছে তো আমি ক্লিক করে 100% করতে পারি। 100 ক্লিক করলে 100 হয়ে যাচ্ছে। ওয়ান পেজ ক্লিক করলে কত পার্সেন্ট জুম? 44% জুম। টু পেজ ক্লিক করলে তাও 44% জুম। পেজ ওয়াইড ক্লিক করলে কত? 118% জুম। পুরো পেজের মধ্যে ওইটা শো করতেছে, ঠিক আছে। আর নিউ উইন্ডো, এই ডকুমেন্টটা হুবহু আরেকটা ডকুমেন্ট আমি রূপান্তর করতে যাচ্ছি। নিউ উইন্ডোতে ক্লিক করব, সাথে সাথে আরেকটা ডকুমেন্ট হয়ে গেছে। দেখেন এখানে ডকুমেন্ট 2, সেম ডকুমেন্ট 2, মিনিমাইজ করলাম, সেম ডকুমেন্ট 2 হয়ে গেছে, ঠিক আছে। মানে আরেকটা ডকুমেন্ট হয়ে গেছে। আমি ক্লিক করলাম নিউ উইন্ডোতে, একই ডকুমেন্ট 3টা হয়ে গেছে, একই ডকুমেন্ট 3টা, ঠিক আছে। এরপর হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন নেই এগুলো, তারপর দেখাচ্ছি। সুইচ উইন্ডো, আমার থেকে 4টা ডকুমেন্ট এখানে ওপেন করা আছে। আমি এই ডকুমেন্টটা উপরে প্রদর্শিত হচ্ছে, আমি এই ডকুমেন্টটা ওপেন করতে প্রদর্শিত করতে যাচ্ছি, ক্লিক করলাম, এই ডকুমেন্টটা চলে আসছে। তো এই কাজগুলো আমরা কিন্তু মিনিমাইজ করে এখানে রেখে যেটা প্রয়োজন আছে সেটা কিন্তু এভাবে করে ওপেন করতে পারি আমরা। বিকল্প যেটা আছে আমি ওটা দেখালাম আর কি। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে। আপনারা এই নামাজ এবং লাঞ্চ ছাড়ার পর বা এখানে আমাদের ল্যাব রেডি আছে, ওখানে বসে এগুলা কি করবেন, হাতে কলমে প্র্যাকটিক্যাল করবেন। আর ইংলিশ টাইপ ক্লিয়ার কি হয়েছে? ইংরেজি টাইপ হলে বাংলা টাইপটা নেবেন আজকে থেকে। আচ্ছা, এগুলো আজকে শেষ করেন। আর আপনাদের একটা বিষয় হলো যে আগামী ক্লাস থেকে প্র্যাকটিক্যাল সামনে গেলে আরো আরো একটু কমবে, এগুলোতে প্র্যাকটিক্যাল বেশি। তখন আপনারা কি করবেন, প্র্যাকটিক্যাল ক্লাস না থাকলেও আপনারা যে যে ক্লাসগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল বেশি করতে হবে বা ক্লাসে একদিন অনুপস্থিত ছিলেন, তখন ওই যে ল্যাব ফ্যাসিলিটিসটা পাবেন, আপনারা ওইখানে বসে বসে প্র্যাকটিক্যাল করতে পারবেন। সারা বছর 1 বছর করতে পারবেন। হ্যাঁ, 1 বছরে প্র্যাকটিক্যাল করতে পারবেন। কিন্তু যে এই 1 বছর করতে গেলে তো প্রথম সেমিস্টারের পরীক্ষা তো আর দ্বিতীয় সেমিস্টারে হবে না। সেজন্য একটা টার্গেটের মধ্যে থাকতে হবে। আমাদের চিন্তা করতে হবে আমাদের সময় 6 মাস না 4 মাস। 4 মাস ধরে সামনের দিকে অগ্রসর হলে কোনো কারণে কিছু মিস্টেক হলে আমরা কি করতে পারবো, রিকভারি করার একটা সুযোগ পাবো, স্পেশাল হবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আমি আমি